Great lives leave great legacies. Though they are gone, but their impact will live forever. যে কথাটা বললাম যে ওনার ইন্তেকালের আগে, অব্যবহিত আগে সর্বশেষ 2-3টি বক্তব্য উনি দিয়েছিলেন, স্পিচ দিয়েছিলেন। প্রত্যেকটা জায়গায় তিনি অহিংসার কথা বলেছেন, শান্তির কথা বলেছেন। প্রতিহিংসা, জিঘাংসা প্রবৃত্তি এগুলো নিবারণ করে উনি শান্তির কথা বলেছেন। অর্থাৎ মহৎপ্রাণ বড় বড় উদাহরণ তৈরি করেন। এবং যদিও সেই মহৎপ্রাণ ব্যক্তি চলে যান, কিন্তু ওনার যে উদাহরণ, ওনার যে প্রভাবটা, সেটা কিন্তু আজীবন থেকে যায়। তার মানে বেগম খালেদা জিয়ার সে বক্তব্যগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয়, আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয়, রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয়, প্রত্যেকটা নাগরিকের জন্য শিক্ষণীয়। আরেকটা বিষয় আছে, দেখেন, the world feels poorer today, but history is richer because you lived. আমরা বেগম খালেদা জিয়ার শূন্যতাটা এখন উপলব্ধি করছি। উনি নেই আমাদের মাঝে, কিন্তু আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, রাজনীতি এত প্রসিদ্ধ হয়েছে, এত উৎকৃষ্ট হয়েছে কেন? বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষ এদেশে একদিন পদচারণা করেছিলেন, যার অস্তিত্ব এখানে ছিল। এই যে এই কোডগুলি প্রত্যেকটা আমি মনে করি আমাদের ম্যাডামের চরিত্রের সঙ্গে যান। সেটা উনি রাজনীতিবিদ হন, গৃহিণী বলেন, রাষ্ট্রনায়ক বলেন, মা বলেন, যা কিছুই বলেন না কেন, সব কিছুর মধ্যে যাবে। একটু বলতে পারি যে গন ফ্রম আওয়ার সাইড, বাট ইউ আর অলওয়েজ ইন আওয়ার হার্ট। আপনি আমাদের পর্দার অন্তরালে চলে গেলেন, কিন্তু আমাদের হৃদয়ের মণিকোঠায় সবসময় থেকে যাবেন। এটাই বলা যায় ওনার সেই বক্তব্যগুলোর মধ্য থেকে। এই শিক্ষাটা আমার মনে হয় নিতে হবে তাদের রাজনীতির টেকসই হওয়ার কারণে। যেমন আজকে ধরেন আওয়ামী লীগ 3টা মেয়াদে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, ফেসিবাদ কায়েম করেছে। আজকে কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে আপনি প্রতিহিংসা এবং ক্ষমতা ধরে রাখা, কর্তৃত্ববাদিতা যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, এটার পরিণতি ভালো হয় না। যেমন বেগম খালেদা জিয়ার 2006 সালের মেয়াদের শেষ দিকে আমি একবার ওনার সফর সঙ্গে হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেটা হচ্ছে কি, মক্কায় ওআইসির একটা স্পেশাল কনফারেন্সে। এখানে ওনার যে মর্যাদাটা আমরা রাষ্ট্রনায়কদের মধ্যে দেখছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রনায়করা ওনাকে একটা অন্যভাবে কিন্তু মূল্য দিতেন। আপনারা জানেন শহীদ জিয়াউর রহমানকেও কিন্তু মুসলিম বিশ্বে একটা অনন্য একজন রাষ্ট্রনায়ক হিসেবে দেখতেন, ওনার সহধর্মিণী হিসাবে। এবং ওনার যে নীতিটা, সেই নীতির কারণে কিন্তু ওনাকে অন্যভাবে সম্মান দিয়েছিলেন। ওই সময়টাতে মক্কায় কনফারেন্স, তো উনি তাওয়াফ করছেন, তারপরে মদিনা শরীফে গেছেন, নবীজির কবর জিয়ারত করেছেন এবং ওখানে নামাজ পড়েছেন। এই সময়টাতে খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছিল। আমি ওটার সাথে এখনকার পরবর্তী জীবনের ওনার যে একটা সংগ্রামী অবস্থা, মানে প্রতিকূল অবস্থার মধ্যে যে ওনার দৃঢ় আস্থা আল্লাহর প্রতি, সেটা কিন্তু আমি মিলাইতে চেষ্টা করি। যেমন ধরেন উনি যখন স্বামীহারা হয়েছেন, বিধবা হয়েছেন কোন বয়সে? 37-38 বছর বয়সে, 36 বছর। হ্যাঁ, তখন ধরুন এই যে তারেক সাহেব এবং কোকো একেবারে অল্প বয়স, খুব বেশি বয়স না। এরপরে বলতে গেলে এক ধরনের দারিদ্র্যের মধ্যেই কিন্তু গেছে, কারণ জিয়াউর রহমান সাহেব তো অসম্ভব রকম একজন সৎ ব্যক্তি ছিলেন। এর পরবর্তী পর্যায়ে আপনার এই যে 1/11-এর পরে যে বিষয়টা আমরা দেখতে পাই, ওনার 2 সন্তানকে এত নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। যেমন কোকো তো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, ওই নির্যাতনের কারণে কিন্তু উনি পরবর্তী পর্যায়ে পঙ্গু হয়ে গেছেন বলা যায়, এবং অকালে মৃত্যুবরণ করেছেন। আর তারেক সাহেবের একজন প্রেসিডেন্ট, 2 বারের প্রধানমন্ত্রীর ছেলের সাথে যে আচরণ করা হয়েছে, উনি যখন লন্ডনে যান, পিজি হাসপাতালে আমার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, আমি আসলে খুব কষ্ট পেয়েছিলাম। একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রীর ছেলের সাথে এভাবে আচরণ করতে পারে। সে যাই হোক, ওই সময়ে উনি যে ধৈর্য ধারণ করেছেন, তারপর ক্যান্টনমেন্টের বাসা থেকে নির্মমভাবে বের করে দেয়া এবং এজেন্সিগুলো নানান ধরনের নাটক সাজানো, এর মধ্য দিয়েও কিন্তু উনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে আস্থার পরিচয় দিয়েছেন, ওনার বিশ্বাসটা অন্যরকম। ওনার শেষের বক্তব্যগুলোতে কিন্তু আমরা সেটাই দেখতে পাই।